গল্প হৃদয় দিয়ে হৃদয় ছুব। লেখনীতে রিয়া আফরোজ। পর্ব 31 থেকে 32। গাড়ি থামতেই রাফিদ আর খুশি দুজনেই হতবাক হয়ে গেল। বাড়িতে না এসে অভ্র গাড়িটা এনে দাঁড় করাল অন্য এক জায়গায়। গাড়ি থেকে নেমে অভ্র কারোর সঙ্গে ফোনে কথা বলতে লাগলো। সব ঠিকঠাক আছে তো? অপর পাশের ব্যক্তি বলল, জি স্যার। ওই তো আপনাদের দেখা যাচ্ছে। আমি এক্ষুনি আসছি, দাঁড়ান। ফোন কেটে অভ্র কিছু না বলে খুশির হাত ধরল। চল। খুশি ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায়? অভ্র কোনো উত্তর দিল না। সে খুশির হাত শক্ত করে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। রাফিদ বিষয়টা আন্দাজ করতে পেরে পেছনে ডাকলো অভ্রকে। দোস্ত, পাগলামো করিস না। এভাবে হুট করে কিছু করা ঠিক হবে না। বাড়িতে একটা বিয়ে। কোনো কথা শুনল না অভ্র। খুশির হাত শক্ত করে ধরে তাকে টেনে নিয়ে বড় সাইনবোর্ডটা অতিক্রম করে সোজা কাজী অফিসের ভেতর ঢুকে গেল। খুশির চোখ আতঙ্কে বিস্তৃত। সে চারিপাশে চোখ বুলিয়ে ভয়ে একটা ঢোক গিলে বলল, এটা কোথায় নিয়ে এলেন অভ্র ভাই? কাজী অফিসে কেন? অভ্র তখন শান্ত অথচ ভয়ঙ্কর দৃঢ় কণ্ঠে বলল, যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে যা করছি করতে দে। যা বলবো চুপচাপ মেনে নিবি। খুশি উৎকণ্ঠায় কাঁপা গলায় বলল, কিন্তু আপনি যা করতে যাচ্ছেন সেটা এখনই সবাইকে না জানিয়ে ঠিক হবে না অভ্র ভাই। রাফিদও বোঝানোর চেষ্টা করল, দোস্ত, অন্তত একবার ভেবে দেখ বিষয়টা। আমার কিছু ভাবার নেই। না, কিছু ভাবার ইন্টারেস্ট আছে অভ্র ভাই। খুশি কিছু বলার আগেই অভ্র এক কদম সামনে এগিয়ে এল। আলতো করে খুশির থুতনিটা আঙুলের ডগায় তুলে ধরে নির্লিপ্ততার কণ্ঠে জিজ্ঞেস করে সে, তুই আমায় ভালোবাসিস তাই না প্যাটবার্ড? খুশি আলতো মাথা নাড়ে, বউ হবি আমার। খুশি লাজুক কণ্ঠ জবাব দেয়, হুম। অভ্র গভীর নিঃশ্বাস ফেলে বলে, তাহলে আর কোনো কথা নয়। যা হচ্ছে হতে দে। উকিল সাহেব, কাগজপত্র কোথায়? পাশ থেকেই তখন এক উকিল এগিয়ে এসে পরিপাটি করা কিছু কাগজ অভ্রর সামনে রাখল। অভ্র কাগজগুলো খুশির দিকে ঠেলে দিয়ে দৃঢ়স্বরে বলল, সাইন কর। খুশি এক পলক তাকালো অভ্রর পানে। তার চোখ এখন অনেক কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। বলবেই বাকি করে। বললে যে তার প্রিয় মানুষটিকে চিরতরে হারাতে হবে, যে মানুষটি ঘিরে তার পুরো পৃথিবী সচল। তাই সবকিছু পেছনে ফেলে হৃদয়ে কম্পিত হাতে কলমটা তুলে নিল খুশি। সমস্ত শক্তি যেন এক মুহূর্তে হারিয়ে গিয়ে শুধু নীরব স্বীকারোক্তিতে পরিণত হলো। অভ্র নীরব দৃষ্টিতে কঠোর হয়ে বসে আছে সামনের দিকে দৃষ্টি রেখেই বলল, কি হলো, সাইন করছিস না কেন? কি সমস্যা? মৃদু কণ্ঠে উত্তর দিল খুশি, কিছু না। তাহলে বসে আছিস কেন? কথাটা বলে দীর্ঘ এক শ্বাস টেনে অভ্র বলল, তুই বলে আমি এখনই তোকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসব। তবে আমাকে পাওয়ার সুযোগটা হারাবে। এখন বল কি করবি? কথাটা বলে শীতল দৃশ্য তাক করল খুশির দিকে। খুশিকে চুপ থাকতে দেখে অভ্র হাত ধরে টান দিয়ে বলল, চল বাড়ি ফিরিয়ে দিয়ে আসছি। না 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 অভ্র ভাই, আমি বাড়ি যাব না। তাহলে বসে বসে এখানে কি করছিস? আমার রূপ দেখছিস? খুশি তখন মুখে মৃদু হাসি টেনে অনুরক্ত কণ্ঠে জানায়, এসছি যখন আপনার চূড়ান্ত ইচ্ছাকে যথাযথ মর্যাদা দিয়েই আজকে বাড়ি ফিরব। অভ্র তার হাত ছেড়ে পূর্বের নয় বসে পড়ল। কিছুক্ষণ নীরব থেকে শেষবারের মতো তার প্রিয় মানুষটির দিকে তাকিয়ে কাপা কাপা হাতে লিখে দিল, আবিহা চৌধুরী খুশি। খুশির সিগনেচার পর্ব শেষ হলে অভ্র কাগজটা হাতে নিয়ে স্পষ্ট অক্ষরে লিখে দিল, মাহতাব অভ্র চৌধুরী। সিগনেচার করার সময় এক পলকও তাকায়নি খুশির পানে। ঝট করে নিজের নামটা লিখে দেয় অভ্র। খুশি আকুল দৃষ্টিতে তাকিয়ে থাকে তার প্রিয় মানুষটির পানে। রাফিদ এতক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখছিল, চোখের সামনে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য দৃশ্য। তারও কিছু বলার নেই। তার জেদি বন্ধু যখন যা বলবে তাই করবে। এতে দুনিয়া উল্টে গেলেও জেদি ব্যাটা নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না। তাই সে নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে সাক্ষী হলো এই বিশ্বাস্য গোপন দৃশ্যের। এবার সিগনেচার পর্ব শেষ হলে কাজীকে বিয়ে পড়াতে বলে অভ্র। কাজী দাড়ি চুলকে জিজ্ঞেস করে, মোহরানা কত বাঁধব বাপ? এইসবের দরকার নেই। কাজী একটু বিব্রত হয়ে বলে, কিন্তু বাপ, নিকাহ সময় তো মোহরানা বাঁধতেই হয়। আর সেইটা আদায় করেই স্বামীর স্ত্রীর কাছে যাওয়া বিধেয়। অভ্রের মুখে কোনো ভাবান্তর নেই। সে নিরুদ্বিধায় বলে, 5 কোটি বাঁধেন। কাজী আবার সতর্কভাবে বলে, কিন্তু বাপ, এইটা পরিশোধ করতে হয়। তারপরেই স্ত্রীর নিকট যাওয়া যায়। অভ্র বাঁকা মৃদু হেসে বলে, আমার কি কম আছে নাকি? আমার সবকিছুই তো আমার স্ত্রীর। এই সামান্য টাকা অভ্র চৌধুরী নিকট কিছুই নয়। এর থেকে কত টাকা উড়িয়েছি এত বছর। কথাটা বলে থমকে গেল সে। খুশি কিছুটা অবাক হয়ে তাকালো তার পানে। বিষয়টি বুঝতে পারল না খুশি। অভ্রর প্রতিটা কাণ্ডে মুহূর্ত চমকে দেওয়ার মতো। অভ্র খুশির দিকে চোখ রেখে বলল, আমার স্ত্রী আমাকে চায়,
আর আমার কাছে তার চাইতে বড় কিছু নেই। কাজী খুতবা পড়ে খুশিকে কবুল বলতে বলে। এবারও খুশি তাকালো অভ্রর পানে। এবার আর আটকে রাখতে পারল না তার ভেজা পাপড়ির জল। তার আখিতে ঝলঝল করছে কয়েক ফোঁটা নোনা জল। হোতা বা আনন্দের, এইভাবে পেয়ে যাবে তার প্রিয় মানুষটিকে। তা ছিল তার কল্পনার অতীত। কাজী আবারও বলল, বলো মা কবুল। খুশি অভ্রর দিকে তাকিয়ে বলে দিল, আলহামদুলিল্লাহ কবুল। মানুষটি গম্ভীর হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। অভ্রকে কবুল বলতে বললে সে এক নিমিষেই বলে দেয়, আলহামদুলিল্লাহ কবুল। উপস্থিত কাজী, উকিল আরো দুজন লোক চেয়ারে বসা ছিল, সকলেই বলে উঠে আলহামদুলিল্লাহ। অভ্র উঠে গিয়ে রাফিদকে ইরফানের কাছে কল লাগাতে বললে সে মুহূর্তে ইরফান হাজির হয় কাঁচা ফুলের মালা নিয়ে। সরি দোস্ত, আসতে একটু দেরি হয়ে গেল। আসলে আন্টি বার কল দিচ্ছিল। আঙ্কেল কিছুটা রেগে আছেন। কথাটা শুনে চেয়ারে বসার তো খুশি বিস্ময়ে তাকালেও অভ্রর চোখ মুখে দেখা গেল না কোনো চিন্তার রেখা। ইরফান হাতের দুটো মালা অভ্রর দিকে এগিয়ে দিতে দিতে বলল, দোস্ত তোদের বিয়েতে কিছুই করতে পারলাম না। আসার সময় এই কাঁচা ফুলের মালা দুটো নিয়ে এলাম। এবার ঝটপট পরিয়ে দে ভাবিকে। কথাটা শুনে লাজুকে মাথা নুয়ে ফেলে খুশি। অভ্র গম্ভীর কণ্ঠে বলে, আরে এইসবের দরকার নেই। বাড়ি যেতে হবে, চল। দেখ দোস্ত, ওসব আমরা শুনছি না। বিয়ে যেহেতু করেছিস এবার মালাও পরাতে হবে। তাছাড়া তো তোর বউকেই পরাচ্ছিস, অন্য কাউকে তো আর নয়। অভ্র কিছু বলতে যাবে অমনি পাশ থেকে রাফিদও বলে উঠে, হয়েছে শালা, এবার নাটক কম কর। যা করার করে ফেলেছিস, এবার মালাটাও পরা, তা না হলে আমরাও ছাড়ছি না। কথাটা বলে ভিডিও অন করে রাফিদ। অভ্র বিরক্তির চোখে ইরফানের হাত থেকে তুলে নেই মালাটা। খুশিকে মাথা নত দেখে গম্ভীর কণ্ঠে বলে, এবার কি তোকেও ইনভাইট করে মাথা তুলাতে হবে? মাথা তুল, মালা পরাবো। দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে আবার। খুশি মাথা তুলতেই অভ্র পরিয়ে দিল মালাটা। ইরফান তখন খুশির হাতে মালা অপর মালাটা তুলে দিয়ে দুষ্টু হেসে বলে, ভাবি মালা পরান। খুশি লাজুক হেসে মালা হাতে তুলে অভ্রকে পরাতে নিলে দেখল নাগালের বাহিরে। সে পা উঁচু করে চেষ্টা করলো মালা পরাতে। অভ্র বিষয়টা বুঝতে পেরে শব্দহীন মাথা নুয়ে দিতেই মালাটা পরিয়ে দেয় খুশি। অভ্র তখন সমবেত সকলের উদ্দেশ্যে দাঁড়িয়ে একটা কথাই উচ্চারণ করে, ভালোবাসা হলো রহস্যে ঘেরা এক মায়াজাল। এই দেখলাম, পাওয়ার আগেই হারিয়ে ফেললাম। এই ভয়, এই সন্দেহ, এই অনিশ্চয়তা আমি মাহতাব অভ্র চৌধুরী আজ থেকে আর কোনোদিন বয়ে বেরাব না। আমি গগনভূমি আর আমার স্বয়ং সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে এই মুহূর্তেই ঘোষণা করছি, আমার ভালোবাসাকে, আমার হৃদয়ের মানুষটিকে চিরদিনের জন্য আমি আমার করে নিলাম। আপনারা সকলে সাক্ষিত। সকলেই তখন একসঙ্গে হ্যাঁ সম্মতি জানায়। অভ্রর ইশারায় তখন একজন লোক সবাইকে মিষ্টি বিতরণ করে। তারপর উকিলের সাথে কথা বলে বাকিটা ইরফান আর রাফিদকে বুঝিয়ে দিয়ে খুশির 5 আঙুলের ভাঁজে হাত গুজে দিয়ে গাড়িতে নিয়ে বসাল তাকে। রাফিদ আর ইরফানকে চৌধুরী মহলে চলে যেতে বলে, সেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টিয়ারিং দিল। গন্তব্য তার হসপিটাল। সেখানে থেকে খুশিকে ডাক্তার দেখিয়ে চৌধুরী মহলে ফিরবে। কিছুটা সুস্থ অনুভব করছেন মরিয়ম বেগম। রেহানা এসে তার পাশে বসল। মরিয়ম শাশুড়িকে দেখে উঠতে নিলে তিনি বলেন, আরে উঠতে হবে না মেজ বৌমা, একটু রেস্ট নাও। মরিয়ম মৃদু হাসলেন, আমি ঠিক আছি মা। আপনি রাতে কিছু খেয়েছেন? হুম খেয়েছি। মরিয়ম লক্ষ্য করল রেহানার চোখমুখ কেমন শুকনো লাগছে। তখন তিনি জিজ্ঞেস করেন, কিছু হয়েছে মা? রেহানা কিছুটা অস্থির কণ্ঠে বললেন, এমদাদুল ভীষণ রেগে আছে। অস্থির হয়ে জিজ্ঞেস করলেন মরিয়ম, কেন মা? রেহানা বিচলিত হয়ে বলল, দাদুভাইরা সেই দুপুরে বেরিয়েছে। তুল্লি দিদিভাই বলল ওরা নাকি ছবি তুলতে গেছে, কিন্তু এখনো ফিরল না। দাদুভাইয়ের কি খেয়াল নেই আজ তার বোনের বিয়ে? এভাবে কেউ যায়? তখন মরিয়ম কিছু বলতে গেলে নাজনীন তাকে দ্রুত ইশারায় বারণ করে। মরিয়ম চোখ ফিরিয়ে আবার রূপকথার দিকে তাকায়। সেও ইশারায় বারণ করে, মেজ আম্মু এখন কিছু বলো না। দাদিমনি জানলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। তাই আর তিনি কিছু বললেন না। ধীরে উঠে বসে রেহানাকে জিজ্ঞেস করলেন কিছু খাবে কিনা। রেহানা বারবার তাকে ব্যস্ত না হতে বারণ করলেন। ঠিক সে মুহূর্তে আবার এমদাদুল চৌধুরীকে রেগে রুমের সামনে আসতে দেখা গেল। তিনি আড়াল থেকে নাজনীনকে ডেকে নিয়ে যায় এবং সেখানেই তার উপর রাগ ঝাড়তে শুরু করলেন। ছেলেগুলোর কোনো বুঝো সুধ নেই। আজকের দিনে ছবি তুলতে বাইরে যাওয়া লাগে। নাজনীন শান্ত গলায় বলল, ওরা আধা ঘন্টার মধ্যেই ফিরে আসবে। ইরফান একটু আগেই কল করেছিল। অভ্রর ফোনে নাকি চার্জ নেই, ইরফান জানিয়েছে। এ কথা শুনে এমদাদুল গটগট করে চলে গেলেন। নাজনীন মুখে মৃদু হাসি টেনে আবার রুমে প্রবেশ করেন। রেহানা তার মুখ দেখে বুঝতে পারল কিছু একটা হয়েছে। রেহানা বলল, কিছু হয়েছে কি বড় বৌমা? কই না তো মা, সব ঠিক আছে।
আপনি একদম চিন্তা করবেন না। তখন রেহানা জানালো, দুপুরের পর থেকে খুশিকেও দেখা যাচ্ছে না। আসার সময় সে দেখেছিল শশী যেন শাওনকে খুশির বিষয়ে কিছু একটা বলছিল, কিন্তু তাড়াহুড়ো করে চলে আসায় বিষয়টা আর ভালো করে খেয়াল করতে পারেনি সে। ঠিক তখনই শশী গরম স্যুপ নিয়ে মরিয়ম বেগমের জন্য রুমে প্রবেশ করল। রেহানার সঙ্গে সঙ্গেই খুশির কথা জিজ্ঞেস করতে গেলে নাজনীন তাকে ইশারায় থামিয়ে দিল। শশী তখন কিছুটা সংকুচিত হয়ে বলল, অভ্ররা যখন ছবি তুলতে বেরোবে তখন খুশিও তাদের সঙ্গে বেরোয় কাঁচা ফুল আনতে। রেহানা অবাক হয়ে জানালো, সামান্য একটু ফুল আনতে এত সময় লাগবে? শশী মরিয়মের পাশে স্যুপটা রেখে প্রসঙ্গ ঘোরাতে বলল, আম্মু, স্যুপটা গরম থাকতে ঝটপট খেয়ে নাও। শরীর এখনো ফুটবল তোমার। রেহানা তখন হুঁশ ধরে বলে, ওহো, আমি তো বলেই গিয়েছিলাম মেছো বৌমা অসুস্থ। ঠিক আছে, ও রেস্ট করুক, আমরা তাহলে আসি। কই, আমি গেলাম, তোমরাও এসো। মেছো বৌমার একটু বিশ্রামের প্রয়োজন। বিয়ের অচিলায় তো অনেক দৌড়চাপ হয়েছে। কথাটা বলে রেহানা দরজার দিকে হাঁটা ধরে। দরজায় এসে আবার কদম থামিয়ে নাজনীনের উদ্দেশ্যে বলে, বড় বৌমা দাদুভাইকে একটু তাড়াতাড়ি আসতে বলিও। আর 1 ঘন্টা পরই কাজী সাহেব চলে আসবেন। ঠিক আছে মা। নাজনীনের সম্মতি পেতেই রেহানা নিচে চলে যায়। সিঁড়ি ভেঙে অস্থির হয়ে রৌদ্রকে উপরের দিকে যেতে দেখে নাজনীন দৌড়ে এসে পেছনে ডাকলেন। সে একটু আড়ালে নিয়ে রৌদ্রকে জিজ্ঞেস করে অভ্র খুশির কথা। কথাটা শুনে রৌদ্র চমকে উঠে বলে, কি বলো আম্মু, ভাইয়া নাকি খুশিকে নিয়ে বাড়ি ফিরল? কই না তো, ওরা তো ফিরেনি এখনো। কি বলছো তুমি? ইরফান ভাইয়া তো বলল ওরা নাকি কবেই বাড়ি ফিরেছে। আর খুশি সুস্থ আছে, ওর জ্ঞান ফিরেছে। তাই তো দেখতে এলাম ওকে। নাজনীন বিষণ্ণ কণ্ঠে বললেন, না বাবা, ওরা ফিরেনি এখনো। নাজনীনের কথায় রৌদ্র আবার উল্টো দিকে ছুটে যাবে অমনি দরজার সামনে অভ্র আর খুশিকে দেখা যায়। সিঁড়ি ভেঙে অস্থির হয়ে রৌদ্রকে উপরের দিকে যেতে দেখে নাজনীন দৌড়ে এসে পেছনে থেকে ডাকলেন। সে রৌদ্রকে একটু আড়ালে নিয়ে জিজ্ঞেস করল, কি রে বাবা অভ্র, খুশির খবর কি? কথাটা শুনে রৌদ্র চমকে উঠে বলল, কেথায় মানে? ভাইয়া না খুশিকে নিয়ে বাড়ি ফিরল? কই না তো, ওরা তো এখনো ফিরেনি। রৌদ্র একটু অবাক হয়ে বলল, কি বলছো তুমি? ইরফান ভাইয়া তো বলেছিল ওরা নাকি বিকেলেই বাড়ি ফিরেছে। আর খুশি সুস্থ আছে, ওর জ্ঞান ফিরেছে। তাই তো দেখতে এলাম ওকে। নাজনীন বিষণ্ণ কণ্ঠে বললেন, না বাবা, ওরা এখনো ফিরেনি। নাজনীর কথায় রৌদ্র আবার উল্টো দিকে ছুটে গেল। ঠিক তখনই সদর দরজা দিয়ে ঢুকতে দেখা গেল অভ্র আর খুশিকে। অভ্র যখন খুশিকে হাতে সামলে ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করল, তখন দৃশ্যপটে চারপাশের চোখগুলো নিস্তব্ধ বিস্ময়ে থমকে গেল। সকলেই হতবাক হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। নাজনীন ছুটে এগিয়ে যায়। বিষণ্ণ কণ্ঠে বলে, এই কি হয়েছে বাবা? খুশি মায়ের কি হয়েছে? নাজনীনের চিৎকারের উপরে যারা ছিল তারাও দৌড়ে নিচে চলে আসে। রৌদ্র তার ক্লান্ত পা দুটি নিয়ে এগিয়ে যায় তাদের দিকে। খুশির এ অবস্থা দেখে ভেতর তার অস্থির হয়ে ওঠে। খুশির সমেত হাঁটু গেড়ে বসে পা দুটো দেখতে থাকে তার। আর বিষণ্ণ গলায় বলতে থাকে, তোমার পা ঠিক আছে তো খুশি? দেখি কোথায় লেগেছে। ডক্টর তোমায় ঠিকঠাক ব্যান্ডেজ করে দিয়েছে তো? এখন আর ব্যথা করছে না তো পায়ে? রৌদ্রর অস্থিরতায় নাজনীন নিচে তাকাতেই লক্ষ্য করে খুশির পায়ে ব্যান্ডেজ। নাজনীনও অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? তোর পায়ে ব্যান্ডেজ কেন? আর তোদের কাপড়ে এত কাদা লেগে আছে কেন? কথাটা বলে অভ্রর চোখে মুখেও হাত বোলায় নাজনীন। কি রে বাবা, তোর গায়ে এত কাদামাটি এলো কোথা থেকে? কি হয়েছে তোদের, বল না আমায়। অভ্র কিছু বলার আগেই খুশি ছোট্ট করে জবাব দিল, কিছু হয়নি বড় আম্মু। তোমরা শুধুই অস্থির হচ্ছ কেন? রৌদ্র উঠে অস্থির হয়ে বলল, তোমার তো অনেকটা কেটে গেছে খুশি। পায়ে হাত ছুঁয়েই বলল কথাটা। তোমার এখন ফ্রেশ হয়ে রেস্ট করার দরকার খুশি। আপনারা অস্থির হবেন না রৌদ্র ভাই। আমি ঠিক আছি। নাজনীন তখন বিষণ্ণ হয়ে বলল, কই কিছুই তো ঠিক নেই মা। তোদের শরীরের একই হাল। ভালো ছেলে মেয়ে দুইটা বাড়ি থেকে বেরিয়ে গেলি আর এ হাল করে ফিরলি। ও বাবা, ঠিক আছিস তো তোরা? শাহাদাত এমদাদুল এতক্ষণ মহলের বাইরে থাকলেও ভেতরের কোলাহল শুনে দৌড়ে আসে। খুশি আর অভ্রকে দেখে এগিয়ে আসে তারা। দুই ভাই তাদের দেখে বাখারা। অভ্রর গায়ে কাদামাটি, শার্টের বেহাল দশা। খুশির পায়ে ব্যান্ডেজ আর অভ্রর পায়ের কাছে কিঞ্চিত কেটে রক্ত শুকিয়ে লেগে আছে। এমদাদুল রাগান্বিত হয়ে অভ্রর উদ্দেশ্যে বলল, তোমার কি কোনো আকেল জ্ঞান নেই? বাড়িতে যে একটা বিয়ে তুমি জানো না? এমন সময় তোমার কতটা প্রয়োজন আমাদের? হঠাৎ করে কোথায় উধাও হয়ে গিয়ে শরীরের এই হাল করে বাড়ি ফিরেছ তুমি? আব্বু। বাক্যটি সম্পূর্ণ করতে পারল না অভ্র। তন্মধ্যে ধমকের স্বরে পুনরায় বলে উঠলেন এমদাদুল, নিজের কাজ দেখাচ্ছ তুমি? বড় হয়ে গেছো তাই না? কই, আজকে তো তোমার কোনো কাজ থাকার কথা নয়।
তাহলে কোথায় গিয়েছিলে তুমি? আর এই অবস্থা কেন খুশি মায়ের? কিভাবে হলো অবস্থা? রেহানা আর শাহাদাত অনেক কষ্টে এমদাদুলকে শান্ত করলেন। শশী, শারমিন, তুলি, ইমরা, শাওন আর শিরিন বেগম সবাই বড় চৌধুরীর রাগের তাণ্ডবে ভয় নিঃশব্দে দাঁড়িয়ে আছে একপাশে। নাজনীন এক পাশে দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়ে আছে। স্বামীর সামনে কিছু বলার সাহস পাচ্ছে না। শাহাদাত ও আরিফ তাকে আলাদা করে নিয়ে নরম স্বরে বোঝালেন, বাড়িতে এখন অতিথি আছে, এই সময়ে চিৎকার বা উত্তেজনা করো ঠিক হবে না। শান্ত হতে বোঝালেন। তবুও এমদাদুল রাগে গোজগোজ করতে করতে এক কোনায় দাঁড়িয়ে রইল। শাহাদাত খুশির মাথায় হাত বুলিয়ে বিষণ্ণ কণ্ঠ জিজ্ঞেস করল, কি হয়েছে মা, বল আমায়। তোদের এই অবস্থা কেন? খুশি ভয়জড়িত কণ্ঠে ছোট্ট করে জবাব দিল, কিছু হয়নি অব্বু। শাহাদাত সন্দেহান দৃষ্টিতে পুনরায় জিজ্ঞেস করে, তাহলে এই হাল কেন তোদের? খুশি কিছু বলল না। কেমন যেন দেখাচ্ছে। মনে হচ্ছে ভেতর থেকে কোনো কারণে ঘাবড়ে আছে মেয়েটা। শাহাদাত অভ্রর দিকে ফিরে জিজ্ঞেস করল, তুমি অন্তত বলো বাবা কি হয়েছে? সেই মুহূর্তে খুশি অভ্রর দিকে তাকাতেই চোখাচোখি হয় দুজনের। অভ্র খুশির দিকে এক পলক তাকিয়ে শাহাদাতের উদ্দেশ্যে বলে, কিছু হয়নি মেজো আব্বু, আপনারা শুধুই টেমোশন করছেন। সেই মুহূর্তে এমদাদুল রেগে গিয়ে কিছু বলতে যাবে, অমনি রেহানা তাকে থামিয়ে দিয়ে বলে, বাপ আর কোনো ঝামেলা করিস না, এখানে সব অতিথিরা রয়েছে, এসব নিয়ে আমরা না হয় পরে আলোচনা করব। এখন আপাতত ওদের ফ্রেশ হতে দে, কিছু খাওয়া দাওয়া করুক। দিদিভাইকে দেখে রেস্টের দরকার মনে হচ্ছে। বাপ আর কথা বাড়াস না, ওরা এই মুহূর্তে আগে ফ্রেশ হোক আর বিয়েটা মিটে যাক, তারপর না হয় আমরা ওদের সাথে বিষয়ে আলোচনা করব। বড় বৌমা ওদের ভেতরে নিয়ে যাও। শাশুড়ির কথা নাজনীন যেন এবার আরো এক ধাপ সুযোগ লাভ করেন নাই দুজনকে বোকার হাত থেকে বাঁচাতে। সে তাদের নিয়ে উপরে চলে যায়। রেহানার অনুমতি পেয়েই এমদাদুল কাজী সাহেবকে বিয়ে পড়াতে বললেন। সেই সঙ্গে শাহাদাত উকিলকে নির্দেশ দিলেন আগের রেজিস্ট্রির আনুষঙ্গিক কাজগুলো সেরে নিতে। শাহাদাতের কথা মতো উকিল প্রথমেই কাগজপত্রগুলো রূপকথা ও নিশানকে দিয়ে সই করিয়ে নিল। এমদাদুল অটল থাকার অভিনয়ে কাজীকে নির্দেশ দিলেন খুতবা পাঠ করতে। তার কথা মতো কাজী সুস্পষ্ট স্বরে খুতবা পাঠ শেষ করে রূপকথার দিকে তাকিয়ে বললেন, বলো মা কবুল। যদিও বিয়েটা পরিচিতজনদের মাঝেই, পরস্পরকে আগে থেকেই চেনেন তারা। কবির সাহেব তাদের দূর সম্পর্কের একজন আত্মীয়। রূপকথা আর নিশানও মন থেকে পছন্দ করে একে অপরকে। তবুও রূপকথা কবুল উচ্চারণে সামান্য সময় নিল। কারণ এই ক্ষণিক সময়টা মেয়েদের জীবনে কি প্রচণ্ড স্রোত, কি দুর্বোধ্য ঝড় বয়ে আনে তা কেবলমাত্র একজন নারী অনুভব করতে পারে। রেহানা স্নেহভরে তার মাথায় হাত রেখে মৃদু স্বরে বলল, কবুল বল দিদিভাই, দাদিমনি। মৃদু ডাকটি দিয়ে রেহানাকে জড়িয়ে ধরল রূপকথা। নাজনীন সোফার কোণে দাঁড়িয়ে আঁচল মুখে চেপে নীরবে কান্না থামানোর চেষ্টা করছেন। বেচারির একমাত্র মেয়ে, আজ তাকে পরের ঘরে পাঠিয়ে দিতে হবে। এই ভান্নাতেই তার বুক কেঁপে উঠছে, অথচ চোখের জল লুকিয়ে রাখার চেষ্টা করছেন মরিয়া হয়ে। এমদাদুলের ভেতরেও কষ্টের অজস্র দেহ আছড়ে পড়ছে। মনে হচ্ছে বুকে যেন কেউ ভারী পাথর বসিয়ে দিয়েছে। তবুও তিনি নিজের মনকে কঠিন করে নিয়ে নরম স্বরে মেয়েকে কবুল বলতে বললেন। রাত হয়ে যাচ্ছে মা, কবুল বল। কাজী সাহেবও পুনরায় খুতবা পাঠ করে তাকে কবুল বলতে বলল, বলো মা কবুল। রূপকথা মা আর বাবার দিকে তাকিয়ে রেহানার দিকে তাকালো। রেহানা তাকে মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে ইশারা করল। তখন ছোট্ট করে রূপকথা কবুল বলে দেয়। এরপর নিশানকে কবুল বলতে বললে সেও স্বাভাবিক ন্যায় কবুল বলে দেয়। উপস্থিত সকলেই আলহামদুলিল্লাহ বলে বিয়ের কাজ সম্পূর্ণ করে। বিয়ের সব কাজ শেষ করে বর বউকে ভেতরে নিয়ে গেলেন রেহানা আর নাজনীন। এমদাদুল শাহাদাত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা কর্মচারীদের বুঝিয়ে দিয়ে জরুরি কাজে কোথায় যেন বের হলেন। এদিকে সন্ধ্যার অবসন্ন ঘুম ভেঙে ধীরে ধীরে সচেতন হলেন মরিয়ম বেগম। কয়েক ঘন্টার বিশ্রামে চাপা মাথা ব্যথা কিছুটা লঘু হয়েছে বটে, তবু মনটা অস্থিরতায় কাঁপছে। একদিকে মেয়ের নিখোঁজের খবর, অপরদিকে রূপকথার বিয়ের ক্ষণগুলো দেখার সৌভাগ্য হয়নি তার। এই বেদনা তাকে ভিতর থেকে খুঁড়ে খাচ্ছে। নাজনীন আর শশী অনেক কষ্টে তাকে ঘুম পাড়িয়ে গিয়েছিল। উচ্চ রক্তচাপের রোগী তিনি। ডাক্তার তাকে বেশি চাপ না নিতে বলে গেলেন। কিন্তু কে শুনে কার কথা? মেয়ের নিখোঁজের খবর শুনলে কোন মাই বা ঠিক থাকতে পারে? হাতের স্যালাইন টান দিয়ে খুলে মেঝেতে পা রাখার উদ্যত হলে অমন সময় দরজা ঠেলে শশী প্রবেশ করে রুমে। মরিনকে নামতে দেখে দৌড়ে এসে ধরে তাকে, আরে আরে কি করছো আম্মু? আমি ঠিক আছি মা, মাথা ধরাও কমেছে। আচ্ছা খুশি কই বল না মা, আমাকে ওর কাছে নিয়ে চল। আমার মেয়েটা কোথায়? আমি দেখব ওকে। আম্মু তুমি একটু শান্ত হও, নয়তো প্রেশার আবার চাপ দিবে। খুশি কই বল না, ও ঠিক আছে, বাড়ি ফিরেছে। আমাকে নিয়ে চল মা।
আমি এক্ষুনি যাব। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আস্তে নামো। শশীর আর উপায় রইল না। সে আলতো করে মরিয়ম বেগমকে ধরে খুশির ঘরের দিকে নিয়ে গেল। সেখানে নাজনীন, রেহানা, শারমিন, তুলিসহ সকলেই উপস্থিত। রেহানা আর নাজনীন খুশির পাশে বসে আছে। মেয়ের এই অবস্থা দেখে দৌড়ে কাছে ছুটে যায় মরিয়ম। মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। তোর কি হয়েছিল মা? হে কি তোর পায়ের অবস্থা কেন? খুশি মৃদু সুরে জবাব দেয়, আম্মু, আম্মু আমি ঠিক আছি। না তুই ঠিক নেই। তোর পায়ে চোট লাগলো কিভাবে? রেহানা, নাজনীন আর শশী তাকে অস্থির হতে বারণ করলেন। তাও মরিয়ম পাগলামি করেই যাচ্ছে। মেয়ের এমন অবস্থা দেখলে সব মায়েরই অস্থির হওয়া স্বাভাবিক। শশী সব কথা খুলে বললে মরিয়ম ভয়ে থমকে যায়। সে খুশির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, এখন ঠিক আছিস তো মা? খুশি মৃদু মাথা নাড়ল। রেহানা বলল, এখন আর কিছু বলো না। জায়গা খালি করে দিদিভাইকে রেস্ট করতে দাও। একটু আগে আলাদা করে দুই ছেলেকেও বুঝিয়ে এসেছেন রেহানা। ওদের যেন আর বকাঝকা না করা হয়। এমনি আহত। তাই দুই ছেলেকে আর কঠোর কিছু না বলতে তিনি বারণ করে এলেন। ছেলেদের সঙ্গে কথা শেষ করেই অভ্রর রুমে গিয়ে তার সঙ্গে দেখা করে এলেন রেহানা। কিছু কথা বলে তাকে ফ্রেশ হয়ে নিতে বলে খুশির রুমে চলে এলেন। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে বের হলো অভ্র। ভেজা চুলগুলো ছাকাল। মাথাটাও কেমন চিম ধরে আছে। শরীরটাও বেশ ক্লান্ত লাগছে। তবে আজ যে তার জীবনের এক শুভ রাত। আজ তার পাশে থাকার কথা ছিল তার শব্দ অর্ধাঙ্গিনীর। কিন্তু পরিস্থিতির পরিহাসে সেই সময়টুকু সে পেল না। ফিরেছে অনেকক্ষণ হলো, অথচ রূপকথার সঙ্গে এখনো একটি কোথাও হয়নি। বউ বিধায় তখন তাকে কেউ নিচে আসতে দেয়নি। মনে হলো বোনের সঙ্গে দেখা করা দরকার। তবে তার আগে খুশিকে একবার দেখে আসবে এই ভাবনায় সোফায় তোয়ালেটা ছুঁড়ে ফেলে দ্রুত বাইরে বেরিয়ে গেল অভ্র। এইদিকে খুশির রুমে প্রবেশ করল রৌদ্র। হঠাৎ রুমে কারো উপস্থিত টের পেয়ে অন্যথানে মন্ত থাকা আতশোয়া খুশি উঠে বসল। তোমার শরীর এখন কেমন আছে খুশি? এই তো ভালো। আপনি বসুন না বসুন। না বসবো না। কিছু কথা বলার ছিল তোমায়, তাই আর কি। হ্যাঁ বলুন। চলবে।